নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসের আলোচনার বিষয় হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ক্যারিয়ার। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন প্রফেসর এবং ডিরেক্টর ইনফরমেশন টেকনোলজি ক্যালকাটা স্কুল অফ ইনফরমেশন টেকনোলজি ক্যালকাটা ইউনিভার্সিটি সেই ক্যাম্পাসের ডিরেক্টর এবং প্রফেসর ডক্টর অমল চক্রবর্তী। স্যার, আপনাকে স্বাগত স্টুডিওতে। স্যার, প্রথমেই তো বলে দিয়েছি যে এআইতে ক্যারিয়ার, তো এআই বিষয়টা কি? আমাদের কাছে এআই কথাটা শুনি খুব, কিন্তু সহজ করে যদি এই এআই বিষয়টা ঠিক কি যদি একটুখানি বলেন। হ্যাঁ, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে আমরা যদি যন্ত্রের মধ্যে যদি ইন্টেলিজেন্স আমরা তৈরি করতে পারি, যন্ত্রের মধ্যে ইন্টেলিজেন্স তৈরি করতে পারা মানে যন্ত্র যদি আমরা, মানুষ তো ইন্টেলিজেন্ট একটা জীব বা প্রাণী, তাহলে মানুষ কী করতে পারে? মানুষ চিনতে পারে, মানুষ বুঝতে পারে কি কি আছে একটা জায়গায়, মানুষ নিজের মতো করে কিছু, যদি আমি যদি তাকে অবস্টাকেল দিয়ে চলতে গেলে পথের মধ্যে, সে কিন্তু পায়ে হেঁটে একটা রাস্তা যেতে পারবে। তাহলে এই যে কাজগুলো মানে ডিটেকশন, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টেকিং অ্যাকশন, মানে সেটাকে বুঝে, মানে আমার এই যে এনভায়রনমেন্টটাকে বুঝে তার মধ্যে কি আছে, কতগুলো আছে, কি কি জিনিস আছে বুঝে সেখানে একটা অ্যাকশন যদি নিতে পারে, সেইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এতদিন আমরা মেশিনকে গাইডেড মোডে চলতো, হ্যাঁ, মানে মানুষ একটা প্রোগ্রাম লিখে দিত, মেশিন সেই প্রোগ্রাম অনুযায়ী চলতো। কিন্তু দেখা গেল যে মেশিনকে যদি শুধু প্রোগ্রামটা আমি করে দিই, তাহলে যে এনভায়রনমেন্টগুলো প্রোগ্রামের মধ্যে আমার নেই, বা নতুন যখন এনভায়রনমেন্টে যাবে, বা যে এনভায়রনমেন্টে তাকে খুব তাড়াতাড়ি কিছু ডিসিশন নিতে হবে, সেখানে মেশিন ফেল করে যাচ্ছে। তাহলে আমাদের মানুষ যেভাবে চিন্তা করে সেইভাবে যদি মেশিনের মধ্যে যদি আমরা শক্তিটা দিতে পারি, তাহলে মেশিন মানুষের মতো কিছু কিছু কাজ করতে পারবে, এবং সেই দিশাটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এইটা যেটা বললেন তো আপনার একটা বিস্তৃত বৃহৎ ক্ষেত্র জুড়ে আছে। তাহলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ইন্টেলিজেন্সটা তো মানুষই তার মানে প্রয়োগ করছে, বা মানুষই এর কোথাও গিয়ে প্রাথমিক ডিজাইনটা করছে, তারপরে সেটা মেশিন সেভাবে কাজ করছে। তা এই ক্ষেত্রে পড়াশোনা করতে গেলে যদি জানতে চাই যে মূলত কি ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করা উচিত, বা যারা এআই নিয়ে কাজ করবে বা এআই নিয়ে এক্সপার্ট হবে এআই, তারা কি ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসবে? খুব ভালো প্রশ্ন। এআই এর দুটি দিক আছে। একটা হচ্ছে এআই এর যে টেকনিকগুলো আছে, এআই এর যে টুলগুলো আছে, সেগুলোকে আরও উন্নত করা। কিন্তু তার থেকেও বড় একটা আছে সেইগুলোকে প্রয়োগ করা। দুটো দিক আছে। তাহলে এখন আমাদের যদি আমি ভাবি যে আমাদের দুরকম আমরা কর্ম বা দুরকম আমরা মানে অ্যাপ্লিকেশন ভাবতে পারি। তাহলে একটা হচ্ছে যারা সায়েন্টিফিক রিসার্চ করবে, এআইটাকে ডেভেলপ করবে, সেখানে আবশ্যিকভাবে আমার কম্পিউটার সায়েন্সের যাদের দখল আছে, অঙ্কের যাদের দখল আছে, ইঞ্জিনিয়ারিংয়ে যাদের দখল আছে, তাদের পক্ষে হয়তো অনেকটা সুবিধাজনক। কিন্তু এআই অ্যাপ্লিকেশন যেটা আছে, মানে বেসিক্যালি এআই এর একটা টুল আছে, সেই টুলটা আমি কি করে ফিনান্সে ইউজ করব। এআই এর একটা টুল আছে, সেই টুলটা আমি কি করে লিটারেচারে ইউজ করব। এআই এর একটা টুল আছে, সেই টুলটা আমি কি করে হয়তো কি করে আমি মানে মেডিসিন বা এগ্রিকালচার ইউজ করব। এইগুলো কিন্তু আবার হচ্ছে ডোমেনের সাথে আবার আমাদের এআইটাকে পড়াতে হবে। সেখানে কিন্তু এখন যেদিকে এগোচ্ছি আমরা, এআই টুল সব ডোমেনেই আসছে। আমি যদি আজকে একজন ডোমেন এক্সপার্ট হয়ে যদি বলি না আমি এআই টুল শিখবো না বা এআই টুলে আমি যাব না, তাহলে যে সমস্যাটায় পড়বো, কারণ হচ্ছে যে এআই টুল জানে সে আমার থেকে অনেক বেশি ভালোভাবে অনেক বেশি এগিয়ে গেছে। সুতরাং আমাদের দুটো রকম আমাদের ভাবতে হবে আমাদের কারিকুলামের মধ্যে, এবং ক্যারিয়ার হিসাবে আমি যে ডোমেনেই পড়ি না কেন একটু এআই শিখে নিই, তাহলে আমার পক্ষে সুবিধা। আরেকটা হচ্ছে কোর এআই যদি কাজ করতে হয়, তাহলে হয়তো অঙ্ক, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকলে ভালো। আচ্ছা, তার মানে আপনি বলছেন দুটো যদি পার্টকে আমরা দেখি, যারা একেবারে কোর এআই নিয়ে কাজ করবে তাদের একরকম ধরুন ডেভেলপ করা, আরো ভালো এআই তৈরি, আরো ভালো তার আপগ্রেডেশন সব প্রসেসটার মধ্যে, সেখানে একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, একটা কম্পিউটার, ম্যাথস, ইঞ্জিনিয়ারিং এটা থাকলে ভালো অবশ্যই। আর কিন্তু যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে ধরুন প্রফেশনাল, কেউ যদি হিউম্যানিটি ব্যাকগ্রাউন্ডে থাকে, সে কেউ যদি ধরুন একবারে ফিনান্সে থাকে,
সেই জায়গাগুলো থেকে তার মানে সেখানকার যে যে সাবজেক্টের সে জনারের এক্সপার্ট, সে যদি এআই শিখে একটু আপগ্রেড করে নেয় নিজেকে, তাহলে সে আরো ভালো করতে পারবে, যুগের উপযোগী হতে পারবে। আচ্ছা, যেমন একটা সময় ধরুন আমাদের এই অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে যেমন একটা সময় আমাদের ধরুন আমরা এত সড়গড় ছিলাম না, কিন্তু আমরা দেখেছি আফটার কোভিড বা এই সময়গুলোতে আমরা আস্তে আস্তে ডিজিটাল মুভমেন্টগুলোতে আরও বেশি গেছি। সেরকমই আপনি বলছেন যে এআইতেও আস্তে আস্তে আমাদের হ্যাবিচুয়েট হতে হবে। একদম আপনি ঠিক বলেছেন। আচ্ছা, এরপরে জানবো যে এই যে এআই এর কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলো মূলত কোথায় করানো হয়, কতদিনের কোর্স হয় এগুলো, আর অবশ্যই আপনাদেরও বলবো যারা আপনারা দূরভাষে রয়েছেন তারা দূরভাষে আসতে পারেন, তারা ফোন নম্বর যাচ্ছে স্ক্রলে, আপনারা দেখে নিয়ে অবশ্যই আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আপনার সন্তানের বা আপনার কেরিয়ার হতে পারে, সেই বিষয়ে আপনার যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সরাসরি দূরভাষে আপনিও আসতে পারেন। স্যার, আলোচনায় হ্যাঁ, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোর্সগুলো বললেন, এখন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই আমাদের স্টেটে এবং আমাদের দেশের মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েরই যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং বিটেক, যেটা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের দ্বারা যেটা অ্যাপ্রুভ বলি আমরা, সেই কোর্সটা কিন্তু অনেক কলেজই করছে। কিছু ইনস্টিটিউট যেগুলো আমাদের দেশের খুব ভালো টপ ইনস্টিটিউটের মধ্যে পড়ে, যেমন আইআইটি খড়গপুরের গ্র্যাজুয়েশন একটা বিটেক কোর্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি যেটা দেখলাম সেটা হচ্ছে বিটেক ইন এআই, বিটেক কোর্স ইন এআই আইআইটি খড়গপুরের আছে, এবং ওদের মাস্টার্স ইন টেকনোলজি কোর্স আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার ফিজিক্যাল সিস্টেমসের ওপর। সুতরাং এইটাও খুবই আকর্ষণীয় কোর্স ইন্ডিয়ান। তারপরে আইআইটি খড়গপুরে একটা সার্টিফিকেট কোর্স আছে যেটা যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী করতে পারে। কোনো প্রফেশনাল সে অন্য প্রফেশনে আছে, সে এখন এআই আরম্ভ করতে চায়, সেখানে আইআইটি খড়গপুর টিসিএস এর সাথে একটা কোর্স তারা করছে। দিস ইজ আ সার্টিফিকেট কোর্স অফ 100 আওয়ার্স। সুতরাং এই কোর্সটাও খুবই অ্যাট্রাকটিভ কোর্স। এছাড়া ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একটা ব্যাচেলার্স কোর্স আছে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট নর্মালি ব্যাচেলার্স কোর্সটা BStat কোর্স আমরা সবাই জানি, BStat ইজ আ ভেরি রেপুটেড কোর্স অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কিন্তু এখন ওরা রিসেন্টলি আই থিঙ্ক 2 বছর হলো আরম্ভ করেছে ব্যাচেলার্স ইন স্ট্যাটিস্টিক্যাল ডেটা সায়েন্স। আচ্ছা, এই কোর্সটাও খুব নতুন কোর্স। এছাড়া হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে 6 মান্থসের ওদের একটা সেন্টার আছে, সি ম্যাটার সেন্টার ফর মাইক্রোপ্রসেসর অ্যান্ড অ্যাডভান্স টিচিং। সেখান থেকে একটা 6 মান্থসের সার্টিফিকেশন কোর্স হয় ডেটা সায়েন্সের ওপর, উইচ ইজ ডেটা সায়েন্স আর এআই এর যেটা যেখানে ওভারল্যাপ, যদি দুটো এক জিনিস নয়, হ্যাঁ, কিন্তু ডেটা সায়েন্স হচ্ছে মোর ডেটা ওরিয়েন্টেড স্টাডি। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে ডেটা ওরিয়েন্টেড স্টাডি, অ্যাজ ওয়েল অ্যাজ সিস্টেমসও কিছু থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। সুতরাং হচ্ছে এটা একটা ওভারল্যাপ আছে। হ্যাঁ, সেখানে যাদবপুর ইউনিভার্সিটি ডেটা সায়েন্সের একটা কোর্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্সের একটা কোর্স ওরা করে, 6 মান্থ সার্টিফিকেট কোর্স, এবং এমটেক ইন এআই অ্যান্ড ডেটা সায়েন্স ওদের একটা প্রোগ্রাম আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি, যেটা স্কুল অফ আইটি, আমাদের যে প্রোগ্রাম, আমাদের মাস্টার্স ইন ইনফরমেশন টেকনোলজি আছে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা কিন্তু সাপোর্টেড বাই ইন্টেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট। হ্যাঁ, মানে বেসিক্যালি উই হ্যাভ মানে আমরা একটা মৌ করেছি লাস্ট ইয়ারে, এবং সেই মৌতে ইন্টেলের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো আমাদের ছাত্ররা এবং মাস্টারমশাইরা ট্রেনিং করানোর জন্য পায়। এছাড়া মাকাউট বিশ্ববিদ্যালয়, যেটা আমার টেকনোলজি ইউনিভার্সিটি, তাদের প্রচুর কোর্স আছে যেগুলো অ্যাফিলিয়েটেড কলেজ, এবং তাদের অন ক্যাম্পাস কোর্সে পড়ানো হয় বিএসসি ইন ডেটা সায়েন্স, মাস্টার্স ইন ডেটা সায়েন্স, হ্যাঁ, বিটেক ইন এআইএমএল, এইসব কোর্সগুলো করে। এগুলো বিভিন্ন তাদের যে আন্ডার গ্র্যাজুয়েট যে কলেজগুলোতে ইউনিভার্সিটির কোর্সগুলো চলে সেগুলো চলে। এছাড়াও আমি দেখেছি আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো চলছে, আমি প্রত্যেকটা নাম করতে পারছি না, সেই প্রাইভেট ইউনিভার্সিটিতেও কিন্তু তারাও অনেক কোর্স তারা আরম্ভ করেছে, ব্যাচেলার্স লেভেলে বেশি আর মাস্টার্স লেভেলে কয়েকটা। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যেটা মানে এই কথা শুনতে মনে হচ্ছে সেটা হচ্ছে ধরুন যারা বিএসসি বা বিটেক চালু করেছে বা এমটেক বা এমএসসি করছে, তাদের একরকম কোর্স প্যাটার্ন আমরা জানি যে এনইপি 2020 অনুযায়ী কোথাও গিয়ে সেটা 8টা সেমিস্টার বা কোথাও গিয়ে 4 ইয়ার্স যেভাবে চলছে।
কিন্তু তাছাড়া যে সার্টিফিকেট কোর্সগুলোর কথা বলছেন বা ডিপ্লোমা পিজি ডিপ্লোমা কোর্সগুলোর কথা বলছেন, এগুলো কি ধরুন অন্য প্রফেশনে যারা রয়েছে তারা হয়তো এআইতে আসতে চাইছে বা এআইকে কাজে লাগাতে চাইছে, জানতে চাইছে, তাদের ক্ষেত্রে এই কোর্সগুলো কি সবগুলো ওই অফলাইন মোডে গিয়েই তাদের কোর্সগুলো কমপ্লিট করতে হবে, না কোথাও কোনো জায়গায় মানে এটা হয়তো অনলাইনেও ক্লাসেস সম্ভব? অনলাইনে আছে, যেরকম আমি দেখলাম, আমি যাদবপুরের অত ভালো করে জানি না অনলাইন, কিন্তু আমি জানি যে খড়গপুরের যে কোর্সটা আছে 100 আওয়ার্সের যে কোর্স, সেটা কিন্তু পুরোপুরি অনলাইন কোর্স আছে। এছাড়াও আমি জানি যে দেয়ার ইজ একটা কোর্স আছে যেটা আইআইটি চেন্নাই অফার করে, হ্যাঁ, সেটা হচ্ছে বিএসসি ইন ডেটা সায়েন্স। হ্যাঁ, সেটা কিন্তু পুরো অনলাইন কোর্স, কারণ আমাদেরও যে ছাত্ররা বিটেক পড়ছে তারা কিন্তু আমি দেখছি ওই কোর্সটা তারা করছে ওকে অনলাইন। এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, যেটা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়, যেহেতু আমি প্রফেসর অধ্যাপক, আমি সেই জায়গা থেকে বলি, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু এই ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী যে জেনারেল যে কোর্সটা আছে সব ডিপার্টমেন্ট নিতে পারে, সেখানে কিন্তু আমরা এআই ফর অল ওকে একটা কোর্স আমরা লঞ্চ করেছি, হ্যাঁ, এবং সেই কোর্সটা কিন্তু খুব ভালোভাবে ছাত্রছাত্রীরা নিচ্ছে। মানে যেটা আমি বলছিলাম যে আজকে কমার্সের ছাত্রছাত্রী যারা এডুকেশনের ছাত্রছাত্রী, হ্যাঁ, তারা এই কোর্সগুলো কিন্তু করতে পারছে একদম। এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড এআই এই দুটোকে মার্জ করেও তো একটা কোর্স চলছে, ঠিক, তাই তো? একদম সেই বিষয়টা যদি একটুখানি বলতেন। হ্যাঁ, মানে কম্পিউটার সায়েন্স এবং এআই এই যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে যে ছাত্ররা পড়াশোনা করছে, সেই ছাত্রদের লক্ষ্য থাকা উচিত যে তারা কিন্তু এআই এর যে নতুন প্রযুক্তিগুলো আসছে, বা নতুন প্রযুক্তি মানে এআইও কিন্তু একটা ইভলভিং ডোমেন। মানে আমরা যখন এআই পড়াশোনা করেছি তখন হয়তো আমাদের একটা স্পেশাল পেপার 10 ঘন্টার বা 20 ঘন্টার একটা স্পেশাল পেপার শুধু এআই এর উপর হতো, কিন্তু এখন এআইটা একটা প্রোগ্রাম হয়ে গেছে, নিজস্ব একটা সাবজেক্ট হয়ে। তার মানে বোঝা যাচ্ছে যে এআই এর মধ্যে কত জিনিস এসে গেছে, এবং এখনও যারা রিসার্চার বা আমরা বলি এআই এখনও বেবি স্টেজে আছে। এআই এর যে স্ট্রং এআই, সে স্ট্রং এআই কিন্তু এখনো কামিং, মানে আপকামিং। হ্যাঁ, মানে ধরুন এই ল্যাঙ্গুয়েজ মডেলস, হ্যাঁ, ধরুন আজকে আমাদের যে জেনারেটিভ এআই এর যে প্রয়োগটা হচ্ছে, আমি একটা ডেটা দেখছিলাম যে 17 বিলিয়ন সাবস্ক্রাইবার ইন্টারনেটে হয়েছিল 10 বছর লেগেছিল। 17 বিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের মোবাইল ফোন লেগেছিল 7 বছর। আচ্ছা, আর 17 বিলিয়ন সাবস্ক্রাইবার টু চ্যাট জিপিটি 7 মান্থস। মানে এই র্যাপিড চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, এই যে র্যাপিড ইউসেজ হচ্ছে, এবং ইউসেজ যখনই কোনো একটা প্রযুক্তির বাড়বে না, সেই প্রযুক্তিতে কিন্তু বেসিক্যালি ইনভেস্ট করা এবং সেই প্রযুক্তিটা আরও ভালো করার তাগিদটা কিন্তু অনেক বেশি চলে আসবে। এবং তাই জন্য আমরা দেখছি যে প্রত্যেক হয়তো 6 মাস বা 1 বছর অন্তর যে এআই এর মডেল আমরা দেখছিলাম তার থেকে আরও উন্নততর মডেল তৈরি। তার মানে এই কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং থেকে যারা এআইএমএল পড়ছে তাদের কিন্তু ওই জিনিসগুলো ভালো করে বোঝা উচিত যে কীভাবে এআই মডেলগুলো আরও ভালো হচ্ছে, সেই জায়গাটা আমরা শিখতে পারি কিনা পড়াশোনার সময়, এবং আমি যখন কাজ বা রিসার্চ করব সেইখানে আমি কন্ট্রিবিউট করতে পারি কিনা। এবং এটা মানে বলতে যেটা বলতেই হচ্ছে, তার মানে এই যে এত র্যাপিড চেঞ্জটাও হচ্ছে, আপগ্রেডেশনটা হচ্ছে, তার মানে যারা এটা নিয়ে কাজ করছে এবং কাজ করবে আগামী দিনে, তাদেরও মানসিকতায় এটা থাকতে হবে যে আমি একটা জিনিস কোর্স কমপ্লিট করলাম, আমি জেনে গেলাম তা নয়, এআইতে আমায় কনস্ট্যান্ট আপগ্রেডেশন চালিয়ে যেতেই হবে, মানে না চালিয়ে যেতে পারলে সে পিছিয়ে পড়বে। এটা একদম আমি ছাত্রদের জন্য বলছি, আমাদের যে কথাটা উনি বললেন, মানে এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে আমরা যখন পড়াশোনা করেছিলাম, আমি রিসেন্টলি তো ইন্টেলের একটা মানে ওয়ার্কশপে গেছিলাম ব্যাঙ্গালোরে, সেখানে যিনি ইন্টেলের ওয়ান অফ দ্য বস, তিনি এটা বললেন, এবং আমি ওনার কথাটাই, তোমরা যারা ছাত্ররা আছো, যারা এআই নিয়ে ক্যারিয়ার করো, তাদের জন্য আমি বলছি যে আমরা যখন পড়াশোনা করেছি আমরা ভাবতাম যে এই ডোমেনটা আমি মাস্টার ডিগ্রি করলাম, তাহলে এই ডোমেনটা আরেকটু শিখবো, পিএইচডি করবো, এই ডোমেনটাতেই আমি হয়তো রিসার্চ করবো এবং পড়াবো। কিন্তু এখন যেদিকে যাচ্ছে, যেটা আপনি বললেন, এখন যেদিকে সেটা কিন্তু তুমি হয়তো একটা ডোমেন নিয়ে পড়াশোনা আরম্ভ করলেন, হ্যাঁ, সেই ডোমেনটা থেকে আবার আরেকটু কিছু শিখে তোমাকে চাকরির জায়গায় বা রিসার্চের জায়গায় যেতে হবে। তুমি জানো না যে এই ডোমেনটাই কিন্তু তোমার এই 20 বছর বা 30 বছর তোমার যে ক্যারিয়ার আছে সেই ক্যারিয়ারে থাকবে কি না। হ্যাঁ, তোমাকে কনস্ট্যান্ট লার্নিংয়ের যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু দিনে দিনে আরও বেড়ে যাবে। অবশ্যই আমরা এই নিয়ে আলোচনায় থাকবো, কিন্তু সঙ্গে আমাদের বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার ঠিক প্রশ্নটা কি?
হ্যাঁ, নমস্কার। আমি জয়দীপ মুখার্জি, উড়িষ্যা সম্বলপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। যে এই আজকের অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে। হ্যাঁ। যে এআই এর ক্রিয়েটিভিটি ফিল্ডে এআই এর থ্রেট আর অ্যাডভান্টেজ কি আছে ক্রিয়েটিভিটি ফিল্ডে। আমি একজন ক্রিয়েটিভিটি ফিল্ডেরই লোক। আচ্ছা। আমাকে নিজে স্ক্রিপ্ট লিখি, অভিনয়ের সাথে যুক্ত, প্লাস আমি একজন থেরাপিস্ট, ড্রামা থেরাপিস্ট। তো এই জায়গাতে আমি আমার পারফরমেন্স বা আমার কাজটাকে আরো বেশি করে, যেহেতু সময় যুগোপযোগী হতে হবে। খুব ভালো একটা কথা বলেছেন আপনারা, অ্যাবসলিউটলি। তো আমি একজন প্রফেশনাল হয়ে আমি নিজেকে আরো কিভাবে আপডেট করতে পারি এই ক্রিয়েটিভিটি ফিল্ডে, এটা কি অ্যাডভান্টেজ নাকি ভবিষ্যতে এটা আমাদের থ্রেট হতে চলেছে? আমি একজন শিল্পী হিসাবেও জানতে চাই আপনাদের কাছে। ধন্যবাদ। অবশ্যই, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, মানে খুব সুন্দর কোশ্চেন। একটা হচ্ছে যে ক্রিয়েটিভিটিতে ট্রেনিং পারপাসে, মানে বেসিক্যালি আমি এখন শিখছি বা আমি একটা নতুন জিনিসকে আয়ত্ত করতে চাইছি, সেটা কতটা আমি করতে পারছি, সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এআই স্কোরিং, র্যাঙ্কিং, মেন্টারিং করতে পারে। হ্যাঁ, যে ঠিক আছে, না তোমার সঙ্গে কিন্তু যেটা তোমার আইডিয়াল হওয়া উচিত ছিল তার সাথে কিন্তু এতটা ডিফারেন্স হয়ে গেছে। আর যেটা করা যেতে পারে সেটা ফিউশন করা যেতে পারে। মানে ব্যাপার হচ্ছে যে আমার একটা নিজস্ব চিন্তা আছে, কিন্তু সেই চিন্তাটা যদি অন্য দু তিনটে যদি আমি ক্রিয়েটিভিটির লোক নই, আমার হয়তো অতটা ডোমেন এক্সপার্টাইজ নেই, কিন্তু আমি যদি দু তিনটে জিনিসকে এর সাথে মেশাতে চাই, তাহলে জিনিসটা কীরকম লাগবে, মানে করার আগে তো আমাকে বুঝতে হবে কীরকম লাগবে। আমি অ্যাজ এ ক্রিয়েটিভ রাইটার বা ক্রিয়েটিভ যাই আমি করি না কেন, সেইগুলো কিন্তু এআই জেনারেট করে দিতে পারে আপনাকে। যে আপনি চাইছেন ভ্যারিয়াস ফর্মস অফ দ্য কন্টেন্ট একটু দেখে নেওয়া যাক কীরকম লাগে, আর তারপরে হয়তো আপনি সেখান থেকে কিছু জিনিসটা বুঝে নিয়ে আপনি হয়তো আলটিমেটলি নিজেই সেটা কম্পোজ করলে। মানে এটা সবসময় আমার মনে রাখতে হবে যে ক্রিয়েটিভ জায়গায় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এবং বেসিক্যালি জেনারেটিং দ্য উইন্ডো, তার জন্য এআইটা ইউজ করতে হবে। কিন্তু কেউ যদি কোনো ক্লেম করে যে বেসিক্যালি যে আমি এটা জেনারেট করেছি এবং জেনারেটর হচ্ছে এআই এর থ্রু দিয়ে, কিন্তু আমি বলছি আমি জেনারেট করেছি, সেখানে কিন্তু আমাদের খুব সৎ থাকতে হবে ফর মেনটেনিং দ্য এথিক্স অফ এআই। একদম, মানে ওনার প্রশ্নটা আমি মানে যেটুকুনি সহজভাবে বুঝেছি যে ওনার যেহেতু ক্রিয়েটিভ ওয়ার্ক, ওনার যেহেতু হয়তো স্ক্রিপ্ট লেখেন বা ওনার যেহেতু এই ফিল্ডে কাজ করেন, উনি বলতে চাইছেন যে কোথাও গিয়ে সেই ছোটোবেলায় 9-10-এর প্রশ্নেতেই ফিরে আসি যে বিজ্ঞান আমাদের আশীর্বাদ না অভিশাপ, সেরকমভাবেই প্রশ্নটা ঘুরিয়ে দিয়ে হয়তো আসতে পারে যে এআই কি আমাদের মানে আশীর্বাদ না অভিশাপ, মানে ভবিষ্যতের কথা উনি সেটাই বলতে চাইছেন। ঠিক, মানে আমি যদি এই স্ক্রিপ্টের পটভূমিটা ওই মানে ধরুন মানে আমার একটা পটভূমিতে আমি ভেবেছি, এই পটভূমিটাকে যদি অন্য পটভূমিতে নিয়ে যাওয়া কীরকম দেখতে লাগবে, কীরকম করে, সেটা কিন্তু এআই খুব তাড়াতাড়ি করে দিতে হবে। কিন্তু আমাকে বুঝতে হবে যে এই দেখা এবং বোঝার জন্য এআইটা ইউজ করা। হ্যাঁ, এআইটা কিন্তু কখনো আমি ইউজ করতে পারবো না যে বেসিক্যালি এআই একটা জিনিস তৈরি করেছে, যদি আমাকে সেটা দিতে হয় আমাকে লোককে বলে দিতে হবে এটা কিন্তু এআই তৈরি করা জিনিস। আচ্ছা, এটা কিন্তু আমার নিজস্ব না, এখানেই কিন্তু এথিক্সের ব্যাপারটা চলে আসে। না, তাহলে কি আমাদের অন্তত ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে এআই ব্যবহার, সেই ব্যবহারের ক্ষেত্রেও কি কোনো প্রোটোকলস বা রুলস ঠিক মানে থাকাটা দরকার? ঠিক, একদমই। কারণ বেসিক্যালি মানে আমরা যেরকম সিকিউরিটি যেরকম আমরা ফ্রেমওয়ার্ক করেছি, এআই এরও ফ্রেমওয়ার্ক। আমি একটা কমিটির মেম্বার, সেটা হচ্ছে আইট্রিপলি যারা সব মানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডসকে কন্ট্রোল করে, তার এআই স্ট্যান্ডার্ডস কমিটির মেম্বার। সেখানে আমাদের বলা হচ্ছে রেসপন্সিবল এআই মানে যেখানে এথিক্স আছে, যেখানে সেফটি অ্যান্ড সিকিউরিটি আছে। মানে এআই আমাকে এমন জায়গায় নিয়ে যাবে না যেখানে গিয়ে বিপদে পড়তে পারি। মানে আমি কোনো হয়তো লিগ্যাল জায়গায় আটকে গেলাম বা আমি হয়তো কোনো জায়গায় এমন সোশ্যালি হয়তো এমনভাবে হ্যারাস না হই। ঠিক, মানে ব্যাপার হচ্ছে আমাকে এআই এর একটা প্রোটেকশন থাকবে উইদিন দ্য সোশ্যাল থিং, আর এআই হচ্ছে ফ্রি অফ বায়াস থাকবে। মানে এআইটা যেহেতু তৈরি করা হয় যে প্রচুর ডেটাকে নিয়ে সেই ডেটা দিয়ে আমরা মডেলগুলোকে তৈরি করি, সেই ডেটাতেই যদি গন্ডগোল থাকে, হ্যাঁ, সেই ডেটা যদি বায়াসনেস থাকে, তাহলে কিন্তু আমার মডেলটা বায়াস হয়ে পড়ে। তাহলে মানে সেই সোর্সের মধ্যে যদি ভূতটা সোর্সের মধ্যে, তাহলে এই জিনিসগুলোকে বাদ দিয়ে বা এই জিনিসগুলোকে ঠিকমতো ভাবে হ্যান্ডেল করে কিন্তু এআইটা ডেভেলপ করতে হবে এবং তারও রেসপন্সিবল এআই হবে। সুতরাং এই এখন রেসপন্সিবল এআই এর প্রোটোকল, এর গাইডলাইন করা হচ্ছে। যদি কেউ রেসপন্সিবল এআই এর বাইরে গিয়ে কাজ করে পেনাল্টি হবে, এরকম জায়গায় যাচ্ছে। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি ভবিষ্যতের জন্য যারা এআই নিয়ে পড়াশোনা করবে, ধরুন যে লিগ্যাল মানে ল নিয়ে পড়াশোনা করবে, সে যদি এআই এর এই অ্যাসপেক্টটা বা এই সাইডটা নিয়ে সে যদি কাজ করে,
তার তো একটা কাজ করতে ভবিষ্যতে খুব সুবিধা হবে, এবং সে হয়তো ভবিষ্যতে এখন যেমন আমরা মানে সাইবার সিকিউরিটি নিয়ে এত কথা বলছি, তাই নিয়ে আলাদা কোর্স হচ্ছে, আলাদা কাজ করছে প্রফেশনাল, সেরকম যদি এআই, অথচ সে হয়তো লিগ্যাল দিকটাও জানে, বা লিগ্যালে যারা আছে তারা হয়তো এআই প্রফেশনাল হয়ে উঠলো, দুটোকে যদি এক জায়গায়, যদি আমরা তো এখন বলি যে মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি কাজ হচ্ছে, সেই জায়গাটা তারা তো আরো ভালোভাবে কাজ করতে পারবে। একদম ঠিক কথা বলেছেন। মানে ব্যাপার হচ্ছে যে এআইটাকে বুঝে, এআই এর গাইডলাইন, আপনি যেটা বলছেন এআই এর গাইডলাইনটা আমার ডোমেনে, এআই এর কমপ্লায়েন্সটা আমার ডোমেনে কিভাবে অ্যাপ্লাই করব, সেটাও কিন্তু একটা জায়গা, পড়াশোনার জায়গায় চলে আসবে। হ্যাঁ, কারণ ধরুন যারা এই বলছেন যে মানে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, যারা টেকনিক্যাল কাজ করছে, যারা হয়তো ক্রিয়েটিভ কাজ করছে, সবারই তো একটা চিন্তা থাকে যে মানে একটা মানে সেই ভাত মারার চিন্তা টাইপের, সেই জায়গা থেকেই তাদের প্রশ্নটা আসছে যে সেখানে যদি একটা গাইডলাইন মেনে কাজ করা হয়, তাহলে কাজটা দেখে বোঝা যাবে যে এই কাজটা ম্যানুয়ালি করা, এটা ম্যানুয়াল, তারপরে হয়তো এর আপগ্রেডেশন, ব্রাশিং, সেগুলো হয়তো এআই করেছে। সেই ডিফারেন্সটা বোঝা গেলেই তাহলেই কিন্তু গুরুত্বটা থাকবে। একদম, এবং সেই দিকেই এগোচ্ছে, সেই গাইডলাইন ফরমেশন, সেই কমপ্লায়েন্স ফরমেশন এবং রেসপন্সিবল এআই তৈরি করার দিকেই এগোচ্ছে। আচ্ছা, এবার আমি একটু আসি যে কাজের তো জায়গা একটা বুঝলাম, যে যারা এইগুলো দিক নিয়ে কাজ করবে তাদের একটা কাজের জায়গা থাকবে। ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সেখানেও কাজের সুযোগটা কেমন রয়েছে? হ্যাঁ, ভারতবর্ষের বাইরে তো সত্যি মানে যদি আমি চাকরির দিক থেকে দেখতে চাই, হ্যাঁ মানে আশঙ্কা করা হচ্ছে যেটা যে এআই ট্রেইনড ম্যান পাওয়ার, আমরা যেটা বলি এআই ট্রেইনড ম্যান পাওয়ার, আইদার হচ্ছে ডেভেলপমেন্ট অফ এআই বা ডোমেন এক্সপার্ট, হ্যাঁ এইটা কিন্তু প্রায় 3 গুণ থেকে 4 গুণ বেড়ে যাবে। হ্যাঁ মানে সুতরাং আমি যদি আজকে আমি যদি ডোমেনেও থাকতে চাই, আমি ভাবলাম যে এগ্রিকালচারটাই হচ্ছে আমার জায়গা এবং বায়োলজিটাই আমার জায়গা বা কেমিক্যাল সায়েন্সেস আমার জায়গা, আমি কিন্তু সেটার সাথে কিন্তু এর এআই অ্যাপ্লিকেশন কোথায় আছে এটা আমাকে শিখে নিতে পারলে কিন্তু আমার চাকরির এবং রিসার্চের কিন্তু যে পরিধিটা অনেক বেড়ে যাবে, এবং সেই জায়গাটা কিন্তু এখন বলা হচ্ছে 3 to 4 times will be the manpower requirement. একদম, কিন্তু এই মানুষ সদ্য যেরকম ধরুন কোনো জিনিস জানলে তার একটা অপব্যবহারও হয়, বহু ক্ষেত্রে আমরা তো দেখতে পাই যে এআইকে বহু জায়গায় বহু রকমভাবে মিসইউজ করা হচ্ছে, সেটা আমার ভয়েসকে মানে ট্যাম্পারিং করে হোক, আমার কথাকে ট্যাম্পারিং করে হোক, যে কোনো কিছুতে করা হচ্ছে। এই জায়গাগুলোতে আর মানে আটকানোর জন্য কি মানে আমি সিকিউরিটি পেতে পারি? হ্যাঁ মানে এই জায়গাগুলো আটকানোর জন্য প্রথম কথা যে এই জায়গাগুলোকে বোঝার জন্য কিন্তু এখন এআই দরকার। মানে এই যে এআই আমরা ডিপ ফেক বলি, আপনি যেটা বলছেন যে আমরা সেটা টেকনিক্যাল ভাষায় ডিপ ফেক বলি, এই ডিপ ফেককে ধরার জন্য মানে যেরকম ধরুন আজ সাইবার সিকিউরিটি কী হচ্ছে, আপনার সাইবার সিকিউরিটি বেসিক্যালি মানে হ্যাক এবং অ্যাটাককে স্টপ করার জন্য নতুন এনক্রিপশন টেকনিক রিসার্চের যে বেরোচ্ছে, এগুলোকে এই ভালনারেবিলিটিগুলোকে বন্ধ করতে পারে। সুতরাং এআইয়েরও টেকনিক আরম্ভ হচ্ছে যেখানে এআই বুঝতে পারবে যে যেটা এআই জেনারেটেড কিনা, এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হয়েছে বেসিক্যালি আমাদের রুলস অ্যান্ড কমপ্লায়েন্স ফর্ম করতে হবে, আর যেখানে কেউ যদি কোনো কাজে ইচ্ছাকৃতভাবে সোসাইটাল একটা মানে সোসাইটাল প্রেশার তৈরি করে বা পার্সোনাল প্রেশার তৈরি করে, causing harm to organization and persons, তাহলে কিন্তু সেখানটাতেও কিন্তু আমাদের কিন্তু রুলস এবং লজ উইল কামিং আপ, যেখানে মানুষ অনেক সচেতনভাবে এআইটাকে ইউজ করবে। এবং আমরা আলোচনার প্রায় শেষের দিকেই চলে এসেছি, একটু জানবো যে গবেষণার ক্ষেত্রে একেবারে মানে রিসার্চের ক্ষেত্রে কিভাবে একেবারে ডিরেক্ট এআই কাজে আসতে পারে? গবেষণার ক্ষেত্রে আমি বলতে পারি, কারণ সেটা আমি সবচেয়ে বেশি আমি এবং আমার গ্রুপের মেম্বাররা করি, মানে যেটা আমরা গবেষণার দিকে এখন যে জায়গাটা আমরা করার চেষ্টা করছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেহেতু আমরা ভারতবর্ষে রিসার্চ করি, আমি ভারতবর্ষের পার্সপেক্টিভে বলছি যে আমাদের ভারতবর্ষের যে সোসাইটি আছে এই সোসাইটিতে এআই অ্যাপ্লাই করার কিন্তু প্রচুর জায়গা আছে। যেরকম হেলথ, আমাদের এখানে চিকিৎসকের সংখ্যা এবং যারা চিকিৎসা পেতে চায় রোগীর সংখ্যার রেশিও একটা আনম্যাচড রেশিও। এখানে কিন্তু ডাক্তাররা আমাদের সাথে বিভিন্ন আমরা সেশনে কথা বলি, ডাক্তাররাও চায় এমন একটা টুল হোক প্রি ডায়াগনোসিস, মানে আমার কাছে ডায়াগনোসিস, আমার কাছে টেস্ট রেজাল্ট এলো, এআই টুল অলরেডি তাকে একটা ক্যাটেগরাইজ করে বলে দিল যে বেসিক্যালি কোনটা সিভিয়ার কোনটা। ডাক্তার কী করলো, ডাক্তার সিভিয়ারটাকে অনেক বেশি সময় দিয়ে করতে চাইলো,
আর যেগুলো সেগুলো, আর যেগুলো নন সিভিয়ার বা একদমই চিন্তা করেন সেগুলো করলো। ঠিক সেরকমভাবে ওয়েদার প্রেডিকশন আমরা কাজ করছি, আমাদের ছাত্ররা কাজ করছে ন্যাশনাল উইন্ড এনার্জির সাথে। সেখানে ধরুন এই যে ওয়েদার এবং সোলার, এখন তো জানেন এনার্জি রিনিউয়েবল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইখানে আমরা কতটা প্রোডাকশন করতে পারবো, গ্রিডে কতটা দিতে পারবো, এই সব কাজগুলো হচ্ছে খুবই সোসাইটির জন্য রিসার্চ করাটা খুবই এক কথায় যদি বলা যায় যে আগামী দিনের নতুন দিশা দেখাতে চলেছে এআই, এবং এআই এর একটা বিস্তৃত জগৎ, এবং সেই বিস্তৃত জগতের মধ্যে আসতেই পারে এই জেনারেশন, এবং তারা এআইকে তাদের ক্যারিয়ার হিসেবে বেছে নিতেই পারে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর এবং ডিরেক্টর স্কুল অফ ইনফরমেশন টেকনোলজি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ডক্টর অম্লান চক্রবর্তী স্যার। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে অবশ্যই আবারও ফিরে আসবো হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে নতুন বিষয় নিয়ে। সঙ্গে রাখুন কলকাতা দূরদর্শনকে।